এ ইকুয়াল টু এ স্কোয়ার। ক্ষেত্রফল কার উপর ডিপেন্ড করে? বাহুর দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। ক্ষেত্রফল পরিমাপ করতে গেলে, ক্ষেত্রফল যদি পরিমাপ করতে হয় তাহলে বাহুর দৈর্ঘ্য পরিমাপ করতে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তাহলে একবার ভালো করে বুঝিও। দেখো, ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তাহলে আমি ক্ষেত্রফলকে ডিফারেন্সিয়েট করব ছোট হাতের এর সাপেক্ষে, অন্তরীকরণ করব। অন্তরীকরণ করার নিয়ম হচ্ছে, ধরো dx, এটা হচ্ছে অন্তরীকরণের অপারেটর এটা। যদি x টু দি পাওয়ার n থাকে তাহলে নিয়ম হচ্ছে ঘাড়ে যত পাওয়ার থাকবে সেই পাওয়ার সামনে চলে আসবে, আর পাওয়ার 1 করে কমে যাবে। তাহলে n ঘাড়ে আছে, ঘাড় থেকে n সামনে চলে আসলো, তারপরে x এর পাওয়ার n ছিল, সেখান থেকে কমে n-1 হবে। কি এটা? সূত্র। কই পাওয়া যাবে? ওই 10টা ক্লাস করলেই পাওয়া যাবে, বুঝলা? তাহলে এই হচ্ছে একটা সূত্র যে ddx অফ x টু দি পাওয়ার n, তাহলে এর অন্তরীকরণ করলে n ঘাড় থেকে সামনে আসবে, আর ঘাড়ে n ছিল তো n থেকে 1 কমে যাবে, অর্থাৎ n-1 হবে। তাহলে বলো দেখি ddx x টু দি পাওয়ার 7 কত হবে? দেখি তোমরাই বলো তো দেখি, x টু দি পাওয়ার 7 কত হবে? বলো কত হবে? 7 x টু দি পাওয়ার 6, এইটা হবে। কি বোঝা যাচ্ছে? কি ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে অন্তরীকরণের নিয়ম। শুধু এইটুকু আপাতত এইটুকু জানলেই চলবে, এই যে সূত্রটা বললাম এইটুকু জানলেই আপাতত চলবে। এবার আসো, তাহলে আমি এটাকে অন্তরীকরণ করব a এর সাপেক্ষে। তাহলে d ছোট হাতের a বড় হাতের a। তো এই বড় হাতের a কত আছে? এটা a স্কয়ার আছে না? a এর পাওয়ার 2 আছে না? a এর পাওয়ার 2 আছে, তো তাহলে 2 সামনে আসবে, তাহলে 2টা সামনে চলে আসলো, তাহলে 2টা সামনে চলে আসলে a এর পাওয়ার কত থাকলো? ভালো করে দেখো, 2টা সামনে চলে আসলে a এর পাওয়ার কত থাকলো? 2 সামনে চলে আসলো, 2 বিয়োগ 1, তাহলে 2 বিয়োগ 1 কত হইলো? 2 বিয়োগ 1 হইলো 1, এটা হইলো। কি ক্লিয়ার? আমি আজকে পড়েছি মহাবিপদ। বলো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? তাহলে ডি এ অফ ক্যাপিটাল লেটার এ, এটা সমান সমান পাওয়ার 2 সামনে চলে আসলো, আর এর ঘাট থেকে 2 থেকে 1 কমে গেলে 1। এইবার আসো দেখো তো, ডি এ এইটা সমান সমান 2a ডি এ। এই যে এই ডি এটাকে ওই পাশে নিয়ে গেলাম। এবার দেখো, বোর্ডে দেখো, বুঝতে পারছো কি? দেখো আরেকবার বলি, অনেকে বুঝতে পারো নাই, আরেকবার বলি। এই এ কে আমি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, এই এটাকে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এটাকে 1 নম্বর সমীকরণ বলে রাখলাম। এবার এটাকে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে ডি এ বাই ডি ছোট হাতের এ, এই যে ডি এ অফ এ, এটাকে অন্তরীকরণ করব। তাহলে করলে 2 ছোট হাতের এ। এবার তাহলে অতএব ডি এ এটা সমান সমান 2 ছোট হাতের এ ডি এ কিন্তু একসাথে, এইটাকে আমি বললাম 2 নম্বর সমীকরণ। তো আমার লাগবে ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি। মানে ডেল এ বাই এ আমার লাগবে। তো এই ডেলটাকে ডিফারেন্সিয়েশনে ডেলটাকে ডি দিয়েও লেখা হয়। এটার মিনিংটা আসলে ডি এ বাই এ, এটা লিখলেও চলবে, মানে এই ডেলকে আমরা ডি হিসাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। এই ডেল মানে আসলে যে কোনো পার্থক্য, আর ডি মানে হচ্ছে খুবই ক্ষুদ্র পার্থক্য, খুবই ক্ষুদ্র পরিবর্তন। তাহলে আসো তো দেখো তো, 2কে যদি 1 নম্বর দিয়ে ভাগ দেওয়া হয়, 2/1 যদি ভাগ দেওয়া হয়, তাহলে ডি এ ডিভাইডেড বাই এ, 2a ডি এ ডিভাইডেড বাই এ স্কোয়ার, তাহলে দেখো তো কি থাকে? ডি এ ডিভাইডেড বাই এ, এটা সমান সমান 2 থাকলো, উপরে থাকলো ডি এ, আর নিচে থাকলো উপরে এ, এখানে এ স্কোয়ার, নিচে থাকলো এ। তাহলে 2 ইন্টু, এইবার দেখো ডি এ বাই এ, দেখো তো এই লাইনটা ফেরত আসছে কিনা, দেখো এই লাইনটা আমরা ফিরে পাচ্ছি কিনা। ওই ডেলের জায়গায় ডি হিসাবে আসছে, কোনো ব্যাপার না, একই কথা, ডেল দিয়েও লিখতে পারি, ডি দিয়েও লিখতে পারি, কিন্তু এই লাইনটা ফেরত আসছে কিনা দেখো। তাহলে এই লাইনটা ফেরত আসছে, তাহলে এটা হচ্ছে 0.02% আমাদের দেওয়া আছে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে 0.04%। এইটা হচ্ছে অন্তরীকরণের নিয়ম, এবার যদি তুমি এই নিয়ম না বুঝো, গুণা হবে না, সমস্যা নেই, তোমার এইভাবে তোমার পরীক্ষার খাতায় করতে হবে না, কিন্তু এটা হচ্ছে একটা নিয়ম, ঠিক আছে? এটাই হচ্ছে মূল অন্তরীকরণ নিয়ম। কিন্তু আমরা পরীক্ষাতে এটা করব, বুঝছো? পরীক্ষাতে এটাও করব না, পরীক্ষাতে এইটাও করব না, পরীক্ষাতে এইটাও করব না, তাহলে পরীক্ষাতে আমরা এটা করব, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু এটা করব, পরীক্ষাতে এটা করব। কিন্তু অনেকের একটু জানার ইচ্ছা থাকে, ঠিক আছে? জানার ইচ্ছা থাকে যে কেমনে হইলো, কোত্থেকে হইলো, কিভাবে আসলো। তাহলে পরীক্ষাটাতে এটা করব আমরা, ওইটা জাস্ট জানলাম। আর তুমি যদি মনে করো যে ভাই কিভাবে কি সূত্র করলেন, কিভাবে আসলো, ওই যে তোমাকে বলছি ওই 10টা ক্লাস করবা, তাহলে তুমি দেখবে এগুলো পানির মতো হয়ে গেছে তোমার কাছে। কি ক্লিয়ার? এটা আমি মনে করো যে আরেকবার বুঝান, আরেকবার বুঝাইলেও তুমি বুঝবা না, ধরো বুঝবা না, যদি না বুঝো তাহলে আরেকবার বুঝাইলেও তুমি বুঝবা না। তাহলে এর জন্য একটু অন্তরীকরণের ক্লাস করা থাকলে তুমি খুব সহজে বুঝে যাবা। তো এটা থাক, এটা ভুলে যাও আপাতত, এটা আমি দেখালাম
ঠিক আছে, এটা ঢেকে দিচ্ছি, এই যে কালো কালো দরজা দিয়ে ঢেকে দিচ্ছি, এটা মনে করো ঢেকে দিচ্ছি, কই এই যে ঢেকে দিলাম। এটা তোমার না দেখলেও চলবে, কোনো সমস্যা নেই, এটা না দেখলেও চলবে। ঢাকা যাচ্ছে না, থাক, ঢাকতে হবে না, থাকুক। তো চলো এবার আসো, এবার মূল তাহলে ম্যাথ করা শুরু হলো, আমরা মোটামুটি শর্টকাট শিখে গেছি, এবার আমরা একটা একটা করে প্রবলেম সলভ করবো। আসো দেখি, এবার তোমরা আমার সাথে সাথে করবা কিন্তু। বলা হচ্ছে কোনো নিরেট গোলকের ব্যাসার্ধ পরিমাপে 0.03% ত্রুটি হলে এর আয়তন পরিমাপে ত্রুটি, আয়তন পরিমাপে কত ত্রুটি হবে, পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে কত ত্রুটি হবে, পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে কত ত্রুটি হবে, ক্ষেত্রফল পরিমাপে কত ত্রুটি হবে। চলো কি বলছে, একটা গোলকের, এই যে এটা হচ্ছে একটা গোলক, নিরেট গোলক একেবারে। তো এই যে নিরেট গোলকের রেডিয়াসটা হচ্ছে আর। তো ব্যাসার্ধ তুমি দেখো, বলো তো, তোমাকে যদি এই গোলকটা দিয়ে বলা হয় এই গোলকের আয়তন পরিমাপ করো, তো তুমি এমন কোন পরিমাপক যন্ত্র আছে যেটা দিয়ে তুমি একবারে আয়তন পরিমাপ করে ফেলবা? না। তাহলে তোমার হয় স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গজ দিয়ে আগে ব্যাস পরিমাপ করা লাগবে, ব্যাসকে অর্ধেক করলে তুমি ব্যাসার্ধ পাবা। এবার তারপরে ব্যাসার্ধটাকে কাজে লাগিয়ে আয়তনের যে সূত্র আমরা জানি v=4/3 πr3, আর এর মানটা বসাই দিবা, আয়তনটা পেয়ে যাবা। এবার তুমি যদি ব্যাসার্ধ নির্ণয়ে ত্রুটি ফেলো, ধরো তোমার স্ক্রু গজ স্লাইড ক্যালিপার্স ভুল কাজ করছে, ভুল পার্ট দিছে, অর্থাৎ ব্যাসার্ধ পরিমাপে ব্যাস পরিমাপেই ত্রুটি হয়ে গেছে, তাহলে ওই মান ব্যবহার করে যখন আয়তন পরিমাপে তুমি আয়তনের মানটা যখন বের করবা, আয়তন যখন পরিমাপ করবা, তখন অবশ্যই ত্রুটি হবে। তাহলে দেখো, এক জায়গার ত্রুটি, একটা রাশির ত্রুটি অন্য রাশিতে জড়ায় যাচ্ছে। ব্যাসার্ধ পরিমাপে ব্যাস পরিমাপে ত্রুটি ফেলছো, সেই ত্রুটি রিফ্লেক্ট করতেছে কোথায় গিয়ে, আয়তনে গিয়ে। কি কথা বুঝছো? ধরো পুকুরের মাঝখানে ডিল ফিক্সো, ডিল ফিক্সলে তো ওইখানে যে ঢেউটা তৈরি হবে, সেই ঢেউটা দেখবা এক সময় কোথায় যাবে, আস্তে 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 পাড়ে গিয়ে আসতে পড়বে। তার মানে দেখো, এক জায়গায় ডিস্টার্ব করছো, সেই ডিস্টার্ব অন্য জায়গায় চলে গেছে। তো এটাই আর কি ব্যাপার, যে এক জায়গায় ত্রুটি হয়েছে, সেই ত্রুটি অন্য জায়গায় চলে গেছে, অন্য রাশিতে গিয়ে প্রভাব ফেলছে। তাহলে আয়তন হচ্ছে v=4/3 πr3, এটা হচ্ছে আয়তনের সূত্র। তাহলে আমরা এখন আয়তন পরিমাপে ত্রুটি বের করবো, আমরা শর্টকাটে করবো, এখন আমরা ইন ডিটেলস প্রসেসে যাবো না। তুমি যদি মনে করো না ভাই 9 10 মেথডে করবো, তাহলে তোমার মতো বোকা আর কেউ নাই, কারণ এই বয়সে এসে অত বড় নিয়ম করা যাবে না। তাহলে উপরে এই যে ডেল ভি ডিভাইডেড বাই ভি, এইবার আসো এখানে 4 কিন্তু কনস্ট্যান্ট, 3 কিন্তু কনস্ট্যান্ট, পাই কিন্তু কনস্ট্যান্ট। যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেই কনস্ট্যান্টকে ভুলে যাবা। কেন ভুলে যাবা? কারণ কনস্ট্যান্টের কোনো ত্রুটি হয় না। তোমার কি কেউ বলবে এই 4 পরিমাপ করো তো, 3 পরিমাপ করো তো, তুমি 3 পরিমাপ করতে গিয়ে 2 বানাবা, বলো 4 3 পাই, এগুলা কি পরিমাপ করে কেউ? এগুলো তো ধ্রুব। তাহলে এগুলার কোনো ত্রুটি নেই, এই কারণে ওগুলা দেখবাই না, ওগুলা ভুলে যাবা। কোনো কনস্ট্যান্ট থাকলে সেগুলো ভুলে যাবা। এবার আসো আর কিউব, তাহলে তুমি এই পাশে কি লিখবা? এই পাশে তোমাকে লিখতে বলছিলাম ডেল আর বাই আর, এটা লিখতে বলছিলাম। লেখার পরে যার ঘাড়ে পাওয়ার যত, সামনে টেনে এনে তাকে বসাই দিবা। এর 3, তাহলে সামনে টেনে এনে বসাই দিবা 3। তাহলে এবার দেখো 3 গুণ আয়তন পরিমাপের ত্রুটি হচ্ছে 3 গুণ ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি। তাহলে ব্যাসার্ধ পরিমাপের এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি, কিন্তু তুমি যদি 100 দিয়ে গুণ করে অলরেডি পার্সেন্টেজ জিরোটা তুমি এখানে বসাই দাও, তাহলে অবশ্যই তুমি আয়তনেরও পার্সেন্টেজ জিরোটাই পাবা। তাহলে আমি একবারে বসাই দিই, ঠিক আছে? তাহলে একবারে এখানে পার্সেন্টেজ জিরোটাই, এর পার্সেন্টেজ জিরোটাই বসাই দিই, কারণ আমার কোশ্চেন ওইটাই দেওয়া আছে 0.03%। তাহলে অ্যান্সার হচ্ছে 0.09%। এটা হচ্ছে আয়তন পরিমাপের ত্রুটি, তাই না? চট করেই বলে দেওয়া যায়, করারও দরকার নেই, খালি সূত্র দেখবা v=4/3 πr3, আর কিউব, ওকে কিউব মানে 3, তাহলে 3 গুণ, শেষ। তাহলে যা অ্যান্সার আছে 3 গুণ। এমসিকিউতে আসলে কোনো কিছু লেখা লাগবে না, এমসিকিউতে আসলে চট করে উত্তর, আর এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। এবার এটা গেল তো আয়তন, এবার আসো পৃষ্ঠের ক্ষেত্রফল। শুধু সূত্র জানতে হবে, পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি বলো? a=πr², বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে? বৃত্ত আর গোলকের মধ্যে পার্থক্য কি? বৃত্ত হচ্ছে 2D আর গোলক হচ্ছে 3D। তাহলে 3D পৃষ্ঠের ক্ষেত্রফল, গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তাহলে আবারও একই রকম ভাবে ডেল a বাই a, পৃষ্ঠের ক্ষেত্রফলের ত্রুটি, এটা সমান সমান 4 পাই কনস্ট্যান্ট, তাহলে ডেল আর বাই আর। পাওয়ার কত আছে? পাওয়ার আছে 2, তাহলে সূচক 2 সামনে এনে সূচকটাকে বসাই দিবা। ওকে, তাহলে 2 গুণ ডেল আর বাই আর, অর্থাৎ ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি ছিল 0.03%, তাহলে 0.03% গুণ 2 0.06%। দেখছো? হয়ে গেল, শেষ। সো ইজি, খুবই সহজ। কি ক্লিয়ার? এবার আসো দেখি, তাহলে খুবই সহজ যদি হয় তাহলে তোমরা আমার আরেকটা করে দাও। বলা হচ্ছে একটি নিরেট সিলিন্ডারের তুমি একটা নিরেট সিলিন্ডারের আয়তন পরিমাপ করবা। হ্যাঁ, দেখি আগে বলো একটা নিরেট সিলিন্ডারের আয়তন পরিমাপ করতে গেলে কি কি পরিমাপ করা লাগে, দেখি আগে বলো।
একটা নিরেট সিলিন্ডারের আয়তন পরিমাপ করতে গেলে তুমি আগে কি কি পরিমাপ করবা, নাকি একবার আয়তন পরিমাপ করতে পারবা? আমাকে বলো দেখি। এই যে এটা হচ্ছে একটা সিলিন্ডার, নিরেট সিলিন্ডার। এই নিরেট সিলিন্ডারের যদি তুমি আয়তন পরিমাপ করতে যাও, তোমার আগে কিন্তু ব্যাসার্ধ পরিমাপ করা লাগবে এবং উচ্চতা পরিমাপ করা লাগবে, এইচ পরিমাপ করা লাগবে। তারপরে ভি ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ, এই সূত্র দিয়ে তুমি নিরেট সিলিন্ডারের আয়তন পাবা। বুঝছো? তাহলে নিরেট সিলিন্ডারের আয়তন পরিমাপ করতে গেলে কিন্তু এবার একটা না দুটো রাশি পরিমাপ করা লাগে। তাহলে একটি নিরেট সিলিন্ডারের ব্যাসার্ধ ও উচ্চতা পরিমাপে ত্রুটি যথাক্রমে 0. স্যার কই? স্যার তো আছেই, তো স্যার তো আছে, স্যারকে খুঁজে পাচ্ছ না? এই যে আমি আছি। আটকে গেছে আজকে, কি যেন একটা হয়েছে আমার মনিটরে, বুঝছো? বারবার খালি ক্লাস আটকে যাচ্ছে, বুঝলাম না কি হয়, শুধু এটাই তো বুঝতেছি না কি হয় যে শুধু। তাহলে আসো দেখো, আয়তনের সূত্র ভি ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ। বলো কি করবা, বলো কি করতে হবে? তাহলে এবার দেখো, লেখা বাদ, বোর্ডে থাক। ডেল ভি বাই ভি লিখবা, কোনো সমস্যা নেই, সব রোগের ঔষধ আছে, কোনো সমস্যা নেই, ঘাবড়ানোর কিছু নেই। যে ভাই এবার তো দুইটা চলক, পাইটাকে বাদ দাও, প্রথমে পাইটাকে সম্মান দিয়ে দূর করে দাও। কেন? কারণ পাই হচ্ছে ধ্রুবক, তাহলে পায়ের কোনো ত্রুটি হয় না, পাই বাদ। তাহলে আর স্কয়ার এবং এইচ, ব্যাসার্ধ আর উচ্চতা পরিমাপ করতে গিয়ে ত্রুটি ফেলবা। তাহলে দেখো কে আছে, আর এবং এইচ, তাহলে লিখো আগে ডেল আর বাই আর লিখো, তারপরে ডেল এইচ বাই এইচ লিখো। যার ঘাড়ে যত টেনে এনে সামনে বসাই দিবা তত। আর এর পাওয়ার কত আছে? 2, সামনে বসাও 2। এইচ এর পাওয়ার দেখো, দেখতে পাচ্ছি না কত আছে, দেখতে পাচ্ছি না মানে কত আছে? 1 আছে। তাহলে সামনে বসাও 1, কেমন 1? +1 বসে দাও, শেষ। এই তো হয়ে গেল। কি বুঝছো না বুঝো নাই, নাকি আরেকবার বলবো? তাহলে এখানে লিখবা ডেল ভি বাই ভি, এখানে লিখবা ডেল আর বাই আর, তারপরে লিখবা ডেল এইচ বাই এইচ। যার ঘাড়ে যত সামনে এনে তত বসাই দিবা। অনেক কথা, ভাই পাই লিখলে না কেন? ডেল পাই বাই বাই। আরে ভাই এটা তো হয় না, ডেল পাই বাই বাই হয় না তো। কেন হয় না? কারণ পায়ের তো কোনো ত্রুটি হয় না, পাইকে তুমি পরিমাপ করো। আর এর পাওয়ার 2, সামনে 2 +2, এইচ এর পাওয়ার 1, তাহলে সামনে 1 +1 বসাই দিলাম, কাজ শেষ হয়ে গেছে। এইবার আসো, তাহলে 2 গুণ ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি দেখি কত বলছে, যথাক্রমে বলছে। তাহলে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি হচ্ছে 0.01%, এটা হচ্ছে ব্যাসার্ধের ত্রুটি। তারপরে প্লাস 1 গুণ ডেল এইচ বাই এইচ, তাহলে এইচ পরিমাপের ত্রুটি হচ্ছে 0.04%, 0.04%। তাহলে অ্যান্সার কত হইল? 0.02 আর 0.04 যোগ করে দাও, তাহলে যোগ করলে 0.06%। তাহলে আয়তন পরিমাপে এইটাই হবে ত্রুটি। তোমার যদি মনে হয় যে ভাই এই 0.08% কে বলছে, 0.008% কে বলছে, ধরো তোরে যে 8% বানাইছে ত্রুটি, তারে ধরো হয়নি তার, খুবই সহজ। তাহলে ত্রুটি কত? 0.06%, এটা হচ্ছে ত্রুটি। কি ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আমি আরেকবার বলতেছি, দেখো আর এর ত্রুটি ডেল আর বাই আর, এইচ এর ত্রুটি ডেল এইচ বাই এইচ। এবার আর এর পাওয়ার 2, সামনে 2, এইচ এর পাওয়ার 1, সামনে +1, এইচ এর পাওয়ার কি 1, কেমন 1? +1। কি কথা বুঝছো? তাহলে দেখো আয়তনের ত্রুটিটা হবে ব্যাসার্ধের ত্রুটি যোগ উচ্চতা পরিমাপের ত্রুটি। আসলে সহজ কথা, আয়তন ডিপেন্ড করতেছে ব্যাসার্ধ এবং উচ্চতার উপর। তুমি ব্যাসার্ধ আর উচ্চতা পরিমাপ করতে গিয়ে ত্রুটি ফেলে দিছো, তাহলে সেই ত্রুটি আয়তনের উপর গিয়ে প্রভাব ফেলবে। তাহলে ত্রুটিটা হবে, আয়তনের যে ত্রুটিটা, সেই ত্রুটিটা হবে 2 গুণ ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি যোগ হচ্ছে উচ্চতা পরিমাপের ত্রুটি। কি ক্লিয়ার? এগুলা কিন্তু ডিফারেন্সিয়েশন দিয়েও করা যায়, কিন্তু আমরা অত ঝামেলাতে আপাতত যাব না, ঠিক আছে? যাবো, আমরা পরে যাবো, একটা সময় আস্তে আস্তে সব শিখে ফেলবো, কিন্তু আপাতত থাক। তাহলে এবার আসো, তুমি যেহেতু বুঝেই গেছো, ঠিক আছে, তাহলে তুমি এবার এটা আমাকে একটু করে দাও তো। একটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য পরিমাপে 0.02%, ঠিক আছে? জিরোর খুবই কাছাকাছি ত্রুটি কিন্তু অনেক বড় নেওয়া যাবে না, ত্রুটি নিতে হবে খুবই কাছাকাছি ত্রুটি, 0.02%, 0.004%, এরকম। কার্যকর দৈর্ঘ্য পরিমাপে এত পার্সেন্ট এবং অভিকর্ষ ত্বরণ পরিমাপে 0.03% ত্রুটি হয়। তাহলে দোলনকাল পরিমাপে ত্রুটি কত? দোলনকাল পরিমাপে ত্রুটি কত? খুবই সহজ। সরল দোলক চিনি কিনা? চিনি, আমি আঁকছি, এর আগে অনেকবার আঁকছি সরল দোলক। একটা দড়িতে বেঁধে কোনো দৃঢ় অবলম্বন থেকে ধরো একটা বল ঝুলাই দিছো, এটাই হচ্ছে একটা সরল দোলক। এটা দুলতে থাকবে, কিভাবে দুলতে থাকবে?
এই যে দুলতে দুলতে এখানে আসবে, এখানে আসবে, তারপরে এইখান থেকে দুলতে দুলতে এখান থেকে দুলতে দুলতে এখানে যাবে, আবার দুলতে দুলতে এখানে আসবে, এভাবে দুলতে থাকবে। এই যে সরল দোলকটা, এই সরল দোলকের এই যে সরল দোলকটা, এই সরল দোলকের দড়ির যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য ক্যাপিটাল লেটার এল। আর এখান থেকে শুরু করে এখানে গিয়ে আবার ব্যাক করে এখানে যাইতে যে সময় লাগবে সেই সময়টা হচ্ছে পর্যায়কাল, পর্যায়কাল বা দোলনকাল, সেই দোলনকাল ক্যাপিটাল লেটার টি। তো এই ক্যাপিটাল লেটার টি এর সূত্রটা আমরা জানি, ঠিক আছে? তোমার খাতায় দেখো তো আছে কিনা, টি ইকুয়াল টু 2π√L/g, দেখো তো আছে কিনা এই খাতায়, সূত্রটা শিখছো কিনা? তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে সূত্রটা জানা লাগবে। তো সূত্রটা আমরা জেনে গেছি 2π√L/g। এইবার আসো দেখো, একটু দেখো এইভাবে লিখি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, মানে কার পাওয়ার কত সেটা বুঝতে তোমার সুবিধা হবে। দেখো তো √L আর নিচে √g, তাহলে √L ডিভাইডেড বাই √g। তো √L রুট মানে কি, পাওয়ার হচ্ছে হাফ, তাহলে L⁻½ আর নিচে হচ্ছে √g, তাহলে g⁻² কত, হাফ না -½ বুঝছো তো সবাই? তাহলে ক্যাপিটাল লেটার টি ইকুয়াল টু দোলনকাল ক্যাপিটাল লেটার টি ইকুয়াল টু 2π L⁻½ g⁻⁻, হয়ে গেছে তো, ম্যাথ শেষ। তাহলে অতএব ∆t/t, এই পাশে ∆t/t, 2π ধ্রুবক, 2π কে ভুলে যাও, তাহলে তুমি লিখে নাও আগে ∂L/L, আর এ পাশে কি লিখবা, ∂G/g লিখবা, লিখলা। এল এর পাওয়ার কত, হাফ, সামনে হাফ, জি এর পাওয়ার কত, -½ জি এর পাওয়ার কত, -½ তাহলে সামনে কত, -½ কি কথা কি বুঝছো, জি এর পাওয়ার -½ তাহলে সামনে -½ ভালো করে শুনিও। দেখো এবার একটা মনে করো যে ধোকা খাবার কি, সামনে -½ না +½ দেখো সবার অলরেডি মাথায় হাত, এইভাবে মাথায় হাত হয়ে গেছে না, দেখো মাথায় হাত উঠে গেছে কিনা, দেখি গেলো ভাই কি করলেন, এটা ছিল এখানে জি এর পাওয়ার -½ আপনি বসাই দিলেন +½ এটা কেমন? এটাই কাহিনী। যদি কোনো সূচকে মাইনাস থাকে তারপরেও আমরা সেই সূচকের মাইনাস নিব না, আমরা সর্বদা সূচকের পরম মান বসাবো, অর্থাৎ পজিটিভ মান বসাবো। তাহলে নিয়ম কি, সূচকের মাইনাস মান আসলে মাইনাস বসানো যাবে না, প্লাস বসাইতে হবে, অর্থাৎ পরম মান বসাইতে হবে, সূচকের পরম মান বসাইতে হবে। এল এর পাওয়ার হাফ +½ তার পরম মান হাফই, +½ কিন্তু g⁻½ মাইনাস হাফ হবে না, তাহলে -½ সামনে এনে আসলে +½ বসবে, সূচকের কি বসবে, পরম মান বসবে। হ্যাঁ সিকিউতে কি এমনি করবা, হ্যাঁ এমনিই করবা, সিকিউতে এমনিই করবা, কোনো সমস্যা নেই, কি ক্লিয়ার? তাহলে কেন, এবার কথা হচ্ছে ভাই কেন এই কেমন নিয়ম বানাচ্ছেন আপনি, আসলে একটু ফিল করি। এই যে টি, এই টি এর ত্রুটি, এই টি এর ত্রুটি ডিপেন্ড করে এল এর উপর আর জি এর উপর, তাই না? ক্যাপিটাল লেটার এল কার্যকর দৈর্ঘ্য, দড়ির কার্যকর দৈর্ঘ্য, এটা পরিমাপ করতে গিয়ে তুমি যত ত্রুটি ফেলবা টি তত ত্রুটি হবে। জি পরিমাপ করতে, এই স্থানের অভিকর্ষ ত্বরণ পরিমাপ করতে যত ত্রুটি ফেলবা টি এর ত্রুটি তত হবে, অর্থাৎ টি এর ত্রুটিটা এল এবং জি এর উপর নির্ভর করতেছে। এইবার একটা জিনিস বোঝো, ত্রুটি কখনো বিয়োগ হয় না, ত্রুটি সবসময় যোগ হয়, ত্রুটি সর্বদা যোগ হবে, ত্রুটি সর্বদা যোগ হবে, ত্রুটি কখনো বিয়োগ হবে না, ত্রুটি সর্বদা যোগ হবে। টি কত বেশি ত্রুটিপূর্ণ হইতে পারে, টি এর ত্রুটি কত বেশি হইতে পারে, এল এর ত্রুটি যত বেশি প্লাস জি এর ত্রুটি যত বেশি, টি এর ত্রুটি হবে তত বেশি, অর্থাৎ এল এর ত্রুটি যোগ করবা, জি এর ত্রুটি যোগ করবা। এই ত্রুটি মানে কমতেও পারে বাড়তেও পারে, ত্রুটি মানে কি, কমতেও পারে বাড়তেও পারে, তাহলে কমতেও পারে বাড়তেও পারে, টি এল কমতেও পারে বাড়তেও পারে, জি কমতেও পারে বাড়তেও পারে, তাহলে কমতেও পারে এটাও ত্রুটি, বাড়তে পারে এটাও ত্রুটি, অর্থাৎ এল এর কত ত্রুটি, জি এর কত ত্রুটি, দুইটা ত্রুটি যোগ করলে টি এর কত ত্রুটি পাবা। মানে ব্যাপারটা এরকম, টি কত খারাপ হইতে পারে, টির খারাপ হওয়াটা ডিপেন্ড করে এল এবং জি এর খারাপ হওয়ার উপর। এল কত খারাপ হইতে পারে প্লাস জি কত খারাপ হইতে পারে, এদের খারাপ হওয়ার সমষ্টি, এদের খারাপ হওয়ার যোগফলটাই হচ্ছে টি কত খারাপ হইতে পারে, টি কত জঘন্য হইতে পারে। কথা কি বুঝছো, যে এল আর জি দুইজন মিলে কত খারাপ হইতে পারে, তাহলে খারাপ, এর খারাপ হওয়া, এর খারাপ হওয়া, দুটোর খারাপ হওয়া যোগ করলে টি এর খারাপ হওয়া পাওয়া যাবে। কিন্তু তুমি কি করতেছো, ধরো বিয়োগ করতেছো, ধরো এল এর খারাপ হওয়া হচ্ছে 10%, ধরো জি এর খারাপ হওয়া হচ্ছে ধরো 4%, কিন্তু তুমি যখন বিয়োগ করে দিবা তখন তো টি এর খারাপ হওয়ার পরিমাণ তো আর কমে গেল, 6% হয়ে গেল। দেখো তো এটা হয়, এটা হয়, একটু ফিল করো তো। টি এর খারাপ হওয়াটা ডিপেন্ড করে এল এবং জি এর উপর, এল কত খারাপ হইতে পারে, জি কত খারাপ হইতে পারে, দুইজনের খারাপ হওয়া যোগ করলে টি এর খারাপ হওয়া পাওয়া যাবে। কিন্তু তুমি যখন বিয়োগ করে দিচ্ছ তখন কি হয়ে যাচ্ছে, বিয়োগ করে দিলে ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, যে এল এর খারাপ হওয়া 10% আর জি এর খারাপ হওয়া 4%, তাহলে টি এর খারাপ হওয়া 6%, মানে টি ভালো হয়ে যাচ্ছে, টি ভালো হয়ে যাচ্ছে। দেখো এটা 10% ছিল, তাহলে 10%-এর তুলনায় এটা কমে গেছে না, তো 10% তুলনায় ভালো হয়ে গেছে না, এটা তো হইতে পারে না, ঠিক আছে, এটা হইতে পারে না। তাহলে এই জায়গাটাতে আমরা সমস্যা করছি, কথা কি বুঝতে পারছো, এই জায়গাটাতেই সমস্যা হয়েছে। তাহলে সবসময় মাথায় রাখবা যে ত্রুটি কখনো বিয়োগ হয় না, ত্রুটি সর্বদা কি হয়, যোগ হয়, ত্রুটি সর্বদা যোগ হবে, ত্রুটি সর্বদা যোগ হবে, কি ক্লিয়ার? তাহলে এই জিনিসটা মাথায় রাখিও, ত্রুটি সর্বদা যোগ হবে, ত্রুটি কখনো বিয়োগ হইতে পারবে না। তাহলে এইবার আসো, এবার আসো মান বসাই। তাহলে হাফ ইন্টু ∆L/L
তো ডেল এল বাই এল কার্যকর দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি ডেল এল বাই এল হচ্ছে 0.02% প্লাস হাফ ডেল জি বাই জি 0.03%। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 0.01 আর এটা হচ্ছে 0.03 ভাগ 0.25 হবে। ঠিক আছে, 0.03 ভাগ 2 এটা প্লাস 0.01, তাহলে কত হচ্ছে 0.025 এত পার্সেন্ট। এই হচ্ছে কথা। তাহলে সূচকের সবসময় পরম মান বসাইতে হবে, বুঝছো? ত্রুটি কখনো বিয়োগ হয় না। খারাপ সমান সমান খারাপ প্লাস খারাপ। ঠিক আছে, খারাপ বিয়োগ খারাপ হলে তো হবে না। ঠিক আছে, ওকে ডান। তাহলে তোমরা তো বুঝেই গেছো। এইবার শোনো, তুমি আসলে আনুপাতিক ত্রুটি পড়ো নাই, কিন্তু আনুপাতিক ত্রুটি তুমি বের করে ফেলছো। কেমনে? কেউ লিখবা না আগে। ধরো তোমার আমি বললাম কোনো একটা রাশি, ধরো কোনো একটা রাশি হচ্ছে ক্যাপিটাল লেটার এ, জানতে হবে না এই রাশিটা কি রাশি জানতে হবে না। ধরো আমি ইচ্ছা মতো বললাম যে কোনো একটা রাশি ক্যাপিটাল লেটার এ, এটা ডিপেন্ড করে ধরো এক্স এর উপর, এটা ডিপেন্ড করে ওয়াই এর উপর, এটা ডিপেন্ড করে ধরো জেড এর উপর। এক্স ওয়াই জেড, এক্স এর উপর ওয়াই এর উপর জেড এর উপর ডিপেন্ড করে। এক্স এর পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার 3, জেড এর পাওয়ার ধরো হাফ। এক্স এর পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার 3, জেড এর পাওয়ার কত? হাফ। এটা হচ্ছে এ, ধরো একটা রাশি। এখন তোমার বলা হলো এই এ রাশিটার ত্রুটি বের করো। তাহলে এখন তুমি পারবা, কিন্তু তোমার কিন্তু এখন সূত্র জানলেই হয়ে যাবে। তাহলে তুমি এই পাশে কি লিখবা? ডেল এ বাই এ। আর ওই পাশে কি লিখবা? ওই পাশে লিখবা ডেল এক্স বাই এক্স, তারপরে ডেল ওয়াই বাই ওয়াই, তারপরে ডেল জেড বাই জেড। লেখার পরে কি করবা? সূচক সূচক যত সেই সূচকটাকে টেনে এনে সামনে বসাবা, কিন্তু পরম মান নিয়ে। তো 2 আছে প্লাস 2, তাহলে পরম মান 2। ওয়াই এর পাওয়ার আছে 3, তাহলে সামনে কত? 3। জেড এর পাওয়ার আছে হাফ, তাহলে সামনে কত? হাফ। তাহলে এই যে প্লাস, সব পরম মানগুলো বসা দিয়ে যোগ করে দিবা। তাহলে এই যে হয়ে গেল না ত্রুটি। তাহলে তুমি এই যে ক্যাপিটাল লেটার এ তার ত্রুটির সূত্রটা বের করে ফেললা। এই যে ত্রুটিটা তুমি বের করলা না, এই ত্রুটিটাই হচ্ছে আনুপাতিক ত্রুটি। আমি তোমাকে ওই যে ত্রুটিগুলো যখন পড়াই তখন বলছিলাম আরেকটা ত্রুটি আছে, সেটা হচ্ছে আনুপাতিক ত্রুটি। তো তুমি আসলে এই যে আনুপাতিক ত্রুটিটা বের করে ফেলছো, এটা হচ্ছে এর আনুপাতিক ত্রুটি। এর আনুপাতিক ত্রুটির সূত্রটা তুমি লিখছো, এই যেটা হচ্ছে এর আনুপাতিক ত্রুটি। এ এর আনুপাতিক ত্রুটি, আনুপাতিক ত্রুটি। এবার একটু ভালো করে আমার কথাগুলো শুনিও। এর আনুপাতিক ত্রুটি এক্স এর আপেক্ষিক ত্রুটি, ওয়াই এর আপেক্ষিক ত্রুটি, জেড এর আপেক্ষিক ত্রুটি, তিনটার সমষ্টি। তাহলে তুমি আনুপাতিক ত্রুটি আর আপেক্ষিক ত্রুটির মধ্যে এই সূত্রটা থেকে একটা সম্পর্ক বলো তো ভাই, বলো তো একটা সম্পর্ক বলো তো। আনুপাতিক ত্রুটি এবং আপেক্ষিক ত্রুটির মধ্যে একটা সম্পর্ক বলো। আনুপাতিক ত্রুটি হবে অনেকগুলো আপেক্ষিক ত্রুটির সমষ্টি। আনুপাতিক ত্রুটি হবে অনেকগুলো আপেক্ষিক ত্রুটির সমষ্টি। দেখো, এর আনুপাতিক ত্রুটি হচ্ছে অনেকগুলো আপেক্ষিক ত্রুটির সমষ্টি, অর্থাৎ অনেকগুলো আপেক্ষিক ত্রুটি যোগ হয়ে তারপর আনুপাতিক ত্রুটি হয়। ঠিক আছে? এবার দেখো আমি আনুপাতিক ত্রুটির একটা সংজ্ঞা বলতেছি। দেখো সংজ্ঞাটা শুনে তো প্রথমে তোমার মনে করো যে ছাদের উপর দিয়ে চলে যাবে সংজ্ঞাটা। তো শোনো ভালো করে, তারপর দেখো তুমি বুঝে বুঝে সংজ্ঞাটা তুমি নিজে লিখতে পারবা। তাহলে আমি সংজ্ঞাটা আগে প্রথমে একটু বলি। কোন পরিমাপ্য রাশি যদি ভিন্ন ভিন্ন রাশির বিভিন্ন সূচকের গুণফল হয়, তবে উক্ত সূচকগুলোর পরম মান এবং রাশিগুলোর আপেক্ষিক ত্রুটির গুণফলের সমষ্টিকে উক্ত পরিমাপ্য রাশির আনুপাতিক ত্রুটি বলে। যে ভাই কি বললেন এটা, তাই না? দেখো অনেকে অজ্ঞান হয়ে গেছে, ভাই কি বললেন এটা, কি বললেন, কিছুই তো বুঝলাম না। এই যে কিছু বুঝবা না বলেই তো প্রথমে বললাম। এবার আমি যা বললাম না সেটা তুমি বুঝে বুঝে নিজে লিখতে পারো। এবার আসলে দেখো তুমি কিভাবে বুঝে বুঝে লিখতে পারো। দেখো, এ একটা পরিমাপ্য রাশি না, ক্যাপিটাল লেটারে এটা একটা পরিমাপ্য রাশি। এই পরিমাপ্য রাশি কয়টা রাশির উপর ডিপেন্ড করতেছে? দেখো, তিনটা রাশির উপর, এক্স ওয়াই জেড এর উপর। এক্স এর পাওয়ার কত? 2, ওয়াই এর পাওয়ার কত? 3, জেড এর পাওয়ার কত? হাফ। তাহলে আমার কথাটা বুঝিও তো। দেখো তো, এই যে এই রাশিটা, এই পরিমাপ্য রাশিটা ভিন্ন ভিন্ন রাশি এক্স ওয়াই জেড, পরিমাপ্য রাশিটা ভিন্ন ভিন্ন রাশির বিভিন্ন সূচকের কি গুণফল। কি ক্লিয়ার? তাহলে প্রথম লাইনটা আমরা একটু লিখতে পারি কিনা দেখো তো, প্রথম লাইনটা আমরা একটু লিখতে পারি কিনা দেখো। আনুপাতিক ত্রুটি কেউ এখন লিখবা না, আমি তোমাকে লেখার টাইম দিব, তুমি খালি ভালো করে বোর্ডের দিকে তাকায় থাকো এক ধ্যান জ্ঞান দিয়ে। আনুপাতিক ত্রুটি বা রেশিও ইরর, আনুপাতিক ত্রুটি বা রেশিও ইরর। দেখো সংজ্ঞাটা ভালো করে শোনো। কোন পরিমাপ্য রাশি, যেমন এখানে উদাহরণ হিসেবে পরিমাপ্য রাশিটাকে ক্যাপিটাল লেটারে। কোন পরিমাপ্য রাশি যদি ভিন্ন ভিন্ন রাশি এক্স ওয়াই জেড, ভিন্ন ভিন্ন রাশির বিভিন্ন সূচকের, দেখো এক্স এর সূচক 2, ওয়াই এর সূচক 3, জেড এর সূচক হাফ, তাহলে ভিন্ন ভিন্ন রাশির বিভিন্ন সূচকের কি হয় দেখো তো। এক্স এর পাওয়ার 2 তার সাথে ওয়াই এর পাওয়ার 3 কি আকারে আছে? গুণ আকারে। জেড টু দি পাওয়ার হাফ কি আকারে আছে? গুণ আকারে। তাহলে কোন পরিমাপ্য রাশি যদি ভিন্ন ভিন্ন রাশির বিভিন্ন সূচকের কি হয়? গুণফল হয়।
গুণফল হয়। বলো এই রাশিটা এই লাইনটা তুমি বুঝতে পারছো কিনা, এই লাইনটা তুমি বুঝতে পারছো কিনা, বলো এইটুকু বুঝতে পারছো কিনা? প্রথম লাইনটা খুব সহজ কথা, প্রথম লাইনটা বুঝতে পারছি কিনা? কোন পরিমাপ্য রাশি যদি ভিন্ন ভিন্ন রাশির বিভিন্ন সূচকের গুণফল হয়, কোন পরিমাপ্য রাশি যদি ভিন্ন ভিন্ন রাশির বিভিন্ন সূচকের গুণফল হয়, কোন পরিমাপ্য রাশি যদি ভিন্ন ভিন্ন রাশির বিভিন্ন সূচকের গুণফল হয়, তাহলে এটুকু বুঝলাম। তাহলে যদি গুণফল হয় তবে, এবার আসো, তবে তবে তুমি কি করছো? এই 2 কে টেনে এনে সামনে বসাইছো, 3 কে টেনে এনে সামনে বসাইছো না, সামনে বসাইছো, 2 সামনে বসাইলাম। তারপরে ডেল এক্স বাই এক্স, আচ্ছা এই যে ডেল এক্স বাই এক্স এইটা কি আপেক্ষিক ত্রুটি না? আপেক্ষিক ত্রুটি না, বলো। আর এই যে সামনে 2 এটা কি সূচকের পরম মান না? সূচকের পরম মান কিনা বলো তো দেখি, সূচকের পরম মান। তাহলে সূচকের পরম মান এবং রাশিগুলোর আপেক্ষিক ত্রুটির কি হয়েছে? এটা কি করা হয়েছে? 2 এর সাথে এটাকে কি করা হয়েছে বলো? সূচকের পরম মানের সাথে আপেক্ষিক ত্রুটিটাকে কি করা হয়েছে? গুণ করা হয়েছে, গুণ করা হয়েছে। তারপরে এই যে এটার সাথে এটা যোগ, তার সাথে এটা যোগ করা হয়েছে। যোগ করা মানে কি? সমষ্টি। গুণ করার পরে কি করছি? যোগ করছি। গুণ করার পরে কি করছি? যোগ করছি। দেখো বুঝে বুঝে মাথায় রাখবা, তাহলে মুখস্থ করতে হবে না। যারা বুঝে বুঝে মাথায় রাখে না তাদের কিন্তু মুখস্থ করা লাগে, কিন্তু যারা বুঝে বুঝে মাথায় রাখে তাদের কিন্তু মুখস্থ করা লাগে না। তাহলে আমি কি বলছি? কোন পরিমাপ্য রাশি যদি ভিন্ন ভিন্ন রাশির বিভিন্ন সূচকের গুণফল হয় তবে তবে সূচকগুলোর পরম মান, সূচকগুলোর পরম মান ও রাশির মানে নিজ নিজ রাশির আপেক্ষিক ত্রুটির এই যে সূচকের পরম মান ও রাশির আপেক্ষিক ত্রুটির গুণফলের তারপর এগুলোর কি করা হয়েছে? যে গুণফলের গুণগুলা করে তারপরে কি করা হয়েছে? এই তিনটাকে কি করা হয়েছে? যোগ করা হয়েছে। তাহলে গুণফলের সমষ্টিকে উক্ত পরিমাপ্য রাশির আনুপাতিক ত্রুটি বলে। পরিমাপ্য রাশির আনুপাতিক ত্রুটি বলে, বুঝলা কিনা? আনুপাতিক ত্রুটি বলে, বুঝতে পারছো? কি ক্লিয়ার? ফয়সাল আহমেদ পলশ, ঘুম ধরছে কেন জানি, বালিশ দিব বলো? ঘুম ধরলে বালিশ দিতে হবে, নয়তো একটা কাজ করো, ঘুম যখন ধরবে তখন মনে করো নিজের গালে একটা ঠাস করে দিবা, দেখবা ঘুম পালা গেছে। ঠিক আছে? পড়তে বসে যদি ঘুম ধরে তাহলে ঠাস করে নিজের গালে একটা দিবা, দেখবা ঘুমে গেছে। রাকিবুল ইসলাম রাকিব বলছে ছুটি দেন, তোমাকে ছুটি দিয়ে দিচ্ছে, দাঁড়াও একবার ব্লক করে দিলে দেখবা ছুটি হয়ে গেছে, আর ক্লাস পাচ্ছ না খুঁজে। কি ক্লিয়ার? বলো বুঝছো কিনা? এবার আসো দেখো কি বলছে, তাহলে আরেকবার আমরা একটু ঝালাই করি। দেখো কোনো একটা পরিমাপ্য রাশি, সেটা বিভিন্ন রাশির ভিন্ন ভিন্ন সূচকের গুণফল। তাহলে যদি কোনো পরিমাপ্য রাশি ভিন্ন ভিন্ন সূচকের কতগুলো রাশির গুণফল হয়, তবে সূচকগুলোর পরম মান এবং রাশির আপেক্ষিক ত্রুটির গুণফলের সমষ্টিকে উক্ত পরিমাপ্য রাশির আনুপাতিক ত্রুটি বলে। এটাই হচ্ছে আমাদের আনুপাতিক ত্রুটির কথাবার্তা, বুঝলা? তাহলে আনুপাতিক ত্রুটির ডেফিনেশনটা এবার নিজে নিজে বুঝে বুঝে লিখে ফেলো। আনুপাতিক ত্রুটির ডেফিনেশনটা নিজে নিজে বুঝে বুঝে লিখে ফেলো এবার, দ্রুত লিখে ফেলো। তাহলে দেখি এবার তোমরা কেমন বুঝছো, টেস্ট করি, একটু টেস্ট করি নাকি? একটু টেস্ট করি, দেখি তোমরা কেমন বুঝতে পারছো। ধরো বললো যে কোনো একটি রাশি নাও, এটা করে শেষ। কোনো একটি রাশি ধরো এ, এটা ইকুয়াল টু x⁻³ √y আর নিচে z⁻³ x, y ও z এর পরিমাপে যথাক্রমে 0.01%, 0.022% ও 0.034% ত্রুটি হয়। তবে এ এর ত্রুটি নাও, দেখি হিসাব করো নিজেরা, এটা করেই ছুটি, চলো এটা করেই ছুটি। তাহলে a ইকুয়াল টু x³ y এর পাওয়ার হচ্ছে রুট মানে হাফ, নিচে হচ্ছে z⁻³/2। শোনো, প্রথম কাজ হবে সবগুলোকে একসাথে উপরে নিয়ে নাও। a ইকুয়াল টু x⁻³ y⁻½ আর z⁻³ বুঝছো? তাহলে ডেল a বাই এ, দেখো তো সবার সাথে মিলে কিনা আমার,
কি লিখছো তোমরা মনে মনে লিখছো? ডেল এক্স বাই এক্স, ডেল এক্স বাই এক্স। জিও লিমন এই অনেক আগে উত্তর দিয়ে দিচ্ছে। তারপরে শাহিদা সাবনাম, ঠিক আছে, এরা দেখো ক্লাস করা মানে প্রশ্ন লেখার আগে উত্তর বলে দিচ্ছে। হ্যাঁ এগুলারই দরকার। ডেল ওয়াই বাই ওয়াই আর ডেল জেড বাই জেড। তাহলে এক্স এর পাওয়ার 3 সামনে 3, ওয়াই এর পাওয়ার হাফ সামনে হাফ প্লাস হাফ, জেড এর পাওয়ার কত 3/2। দেখো 3/2 নিচে ছিল, তাহলে সামনে কিন্তু মাইনাস আছে একটা, -3/2। আমি কি এখানে -3/2 বসাবো? না, আমি শুধু 3/2 বসাবো। আমি সবসময় সূচকের পরম মান বসাবো। তাহলে 3 ইন্টু ডেল এক্স বাই এক্স 0.01%, ঠিক আছে, ক্যালকুলেটার হিসাব করে ফেলবা। হাফ ইন্টু ডেল ওয়াই বাই ওয়াই 0.022%, তারপরে 3 ডিভাইডেড বাই 2 0.034%। তাহলে আসো হিসাব করি এবার। 0.01 ইন্টু 3, তারপরে 0.022 ভাগ 2 প্লাস হচ্ছে 0.034 ডিভাইডেড বাই হচ্ছে গুণ হচ্ছে 3/2। তাহলে দেখো তো উত্তর কত আসছে? 0.092%। গুড, ঠিক আছে। জিও লিমন প্রথমে অ্যান্সার দিছিল, সবচেয়ে প্রথমে ও অ্যান্সার দিছিল ফেসবুকে। কি ক্লিয়ার? তাহলে এইবার আসো তোমাদের ভাবনা চিন্তা করার জন্য দেখি আমি 2টা ম্যাথ প্রবলেম দিয়ে দিই, তোমরা এটা ভাবনা চিন্তা করবা, মানে হোমওয়ার্ক আর কি। তোমাদের একটু হোমওয়ার্ক দিয়ে দিই, নাও হোমওয়ার্কগুলো একটু লিখে নাও। 1 নম্বর, একটি নিরেট গোলকের ব্যাসার্ধ, একটি নিরেট গোলকের ব্যাসার্ধ 0.2 প্লাস মাইনাস 0.002 মিটার ও ভর 1 প্লাস মাইনাস 0.001 কেজি, ঠিক আছে। এবার কি বলা হচ্ছে? 1 এর আয়তনটা কত? আয়তনের মান কত? 2 আয়তন পরিমাপের ত্রুটি, আয়তন পরিমাপে শতকরা ত্রুটি। যদি কখনো বলে শুধু ত্রুটি, আয়তন পরিমাপে ধরো ত্রুটি বলছে, তো এই শুধু ত্রুটি বললেও তুমি বুঝবা শতকরা ত্রুটি চাইছে, কারণ একেবারে মানে সবচেয়ে নিচে যেটা আর কি আয়তন পরিমাপের ত্রুটি, শতকরা ত্রুটি, যার মধ্যে সব ত্রুটি চলে আসবে। দেখো শতকরা ত্রুটির মধ্যে সব ত্রুটি থাকে। এবার 3 নম্বরটা হচ্ছে ঘনত্ব পরিমাপের ত্রুটি, ঘনত্ব পরিমাপের ত্রুটি, ঘনত্ব পরিমাপের ত্রুটি। আর 2 নম্বরটা বলা হচ্ছে একটি 1 প্লাস মাইনাস 0.002 এত মিটার দৈর্ঘ্যের দড়িতে বেঁধে 0.2 প্লাস মাইনাস 0.001 এত কেজি বস্তুকে 10 প্লাস মাইনাস 0.003 এত মিটার পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে, এত বেগে ঘোরানো হচ্ছে। কেন্দ্রমুখী বলের শতকরা ত্রুটি, কেন্দ্রমুখী বলের শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি। দেখো ম্যাথ করার জন্য আমি একটু হিন্টস দিয়ে দিতে পারি, তোমাদের পারতেই হবে তা না, হয়তো অনেকে পারবা না, পারার দরকারও নেই। আমি চাচ্ছি না পারবা, আমি চাচ্ছি তুমি ভাববা, ম্যাথ 2টা নিয়ে ভাববা। আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দিই কিছু। দেখো কি বলছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে এত, তাকাও একটু পড়ে থাকো, ব্যাসার্ধ হচ্ছে এত। অনেকে হয়তো ভাই এটা আবার কি জিনিস, ব্যাসার্ধ হওয়ার কথা 0.2, তুমি পরিমাপ করার সময় 0.002 বেশিও পরিমাপ করতে পারো, কমও পরিমাপ করতে পারো। তাহলে ভাই দেখো তো এইটা, এই যে 0.002 এটা ব্যাসার্ধের কিন্তু পরম ত্রুটি, দ্যাট ইজ ডেল আর। আর প্রকৃত মান হওয়ার কথা 0.2, দ্যাট ইজ আর। প্রকৃত মান 0.2, দ্যাট ইজ আর। তাহলে এটা আর, এটা ডেল আর। ভরের ক্ষেত্রে এটা এম, এটা ডেল এম। তোমাকে আমি হিন্টস দিয়ে দিলাম। ঠিক তেমনি ভাবে এত মিটার, দেখো 1 প্লাস মাইনাস 0.002, তাহলে এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্যের এত বেশি বা এত কম, অর্থাৎ পরম ত্রুটি। বুঝছো? দেখো বসে দড়িতে বেঁধে, এত মিটার দৈর্ঘ্যে দড়িতে বেঁধে এত কেজি ভরের বস্তুকে এত বেগে ঘোরানো হচ্ছে। কেন্দ্রমুখী বলের শতকরা ত্রুটি মনে আছে? আমি শিখাইছিলাম। কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে mv²/r। কোন একটা বস্তুকে এভাবে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, এই যে বৃত্তপথের ব্যাসার্ধটাই তো দড়ির দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে আর, এটা ডেল আর। তাহলে যে বস্তুটাকে বেঁধে ঘোরানো হচ্ছে, যে বস্তুটাকে বেঁধে ঘোরানো হচ্ছে সেই বস্তুর ভর, আর এটা হচ্ছে ভরের পরম ত্রুটি ডেল এম, আর এটা হচ্ছে বেগ, বেগের পরম ত্রুটি ডেল ভি। কি কথা বুঝছো? তাহলে আমি কিন্তু হিন্টস, পর্যাপ্ত হিন্টস কিন্তু দিয়েই দিলাম। তাহলে তোমরা একটু বুঝে বুঝে বের করবা, নিজেরা ট্রাই করবা। আমি তো ক্লাসে করে দিলে তো দিলামই, তুমি দেখে দেখে তুলে নিলাম, কিন্তু আমি চাচ্ছি তুমি একটু নিজে ভাবো।
ঠিক আছে, বই খাতা খুলতে হবে না, বই খাতা খোলার দরকার নেই। ঠিক আছে, এখন বই খাতা খোলার পড়াশোনাতে আমরা আসি নাই, তোমার বই খাতা আপাতত খোলার দরকার নেই, তুমি আপাতত এই 2টা ম্যাথ করবা, এটা বাসায় করবা। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমরা এই 2টা ম্যাথ করার পরে আরো অনেকগুলো ম্যাথ করবো। ঠিক আছে, আমার এখানে পিছনে অনেকগুলো দেখবা ম্যাথ লেখা থাকবে, তো আমরা সেগুলো পরপর সলভ করে দেবো, বহুত ম্যাথ প্রবলেম আমরা সলভ করবো নেক্সট ক্লাসে। তাহলে তুমি একটু বাসায় এই ম্যাথ 2টা ভাববা, এই ম্যাথ 2টা নিয়ে একটু চিন্তা ভাবনা করবা, বুঝছো? পড়াশোনা করিও ঠিকঠাকভাবে, ভালো করে পড়াশোনা করিও। তাহলে আমরা আজকে যাই নাকি? আব্দুল নূর বলছো আয়তন কি প্রকৃত আয়তন? হ্যাঁ, আয়তন হচ্ছে প্রকৃত আয়তনটাই বের করতে বলছে। দাদা এক্সামে সাজেশন দেন। সাজেশন কি? সাজেশন যা পড়ানো হয়েছে সব, সাজেশন নেই, সাজেশন বলে কিছু নাই। ওকে, তাহলে চলো টাটা, তাহলে চলো টাটা।